ফাংশনের উপরে বেস করে বলতে যে যখন আপনি একটা ডিপার্টমেন্ট করবেন, ধরেন আপনি এই ফাংশনাল স্ট্রাকচারটা ফলো করে ডিপার্টমেন্টালাইজেশন করলেন। আচ্ছা, এখানে ডিপার্টমেন্ট গুলা কি কি? ধরেন মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। এখন এই মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করবে তারা সবাই আসলে মার্কেটিং রিলেটেড কাজই করবে। আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করবে তারা সবাই আইটি রিলেটেড কাজই করবে। মনে আছে? আর যদি ডিভিশনাল স্ট্রাকচার ফলো করে ডিপার্টমেন্টালাইজেশন করি তাহলে কি হবে? ধরেন আপনার যে বেবি কেয়ার প্রোডাক্টটা, ঠিক আছে, একটা প্রোডাক্টের উপরে বেস করে যখন আপনি ডিপার্টমেন্টালাইজেশন করবেন, সেটা ছিল হচ্ছে আপনার ডিভিশনাল স্ট্রাকচার ফলো করে মানে ডিপার্টমেন্টালাইজেশন। ঠিক আছে। এখন এই বেবি কেয়ার প্রোডাক্টে কিন্তু আপনার মার্কেটিং অফিসার থাকতে পারে, প্রোডাকশন অফিসার থাকতে পারে, আইটি আইটির লোক থাকতে পারে। ঠিক আছে। সো কি ফাংশনাল স্ট্রাকচারটা কি ছিল? যখন আমরা ডিপার্টমেন্টালাইজেশন করব কোন একটা ফাংশনের উপরে বেস করে, এবং সেই ডিপার্টমেন্টে যারা থাকবে তারা সবাই একই রিলেটেড কাজ করবে। তো তার মানে মার্কেটিং এ যারা কাজ করবে সবাই মার্কেটিং এর কাজ করবে, কাস্টমার সার্ভিসে যারা কাজ করবে তারা সবাই কাস্টমার সার্ভিস নিয়ে ডিল করবে। আর যদি ডিভিশনাল স্ট্রাকচার ফলো করে ডিপার্টমেন্টালাইজেশন করি, সেটা হচ্ছে কোন একটা ইউনিক প্রোডাক্ট, যেমন বেবি কেয়ার প্রোডাক্ট। বেবি কেয়ার প্রোডাক্টে উপরে বেস করে একটা ডিপার্টমেন্টালাইজেশন, অথবা ধরেন আপনি জিওগ্রাফিক লোকেশনের উপরেও বেস করে করতে পারেন। ঠিক আছে। যে আপনার রাজশাহীতে একটা ডিপার্টমেন্ট রাখলেন, ঢাকাতে একটা রাখলেন, চিটাগাং একটা রাখলেন। ঠিক আছে। এইরকম ছিল হচ্ছে আপনার ডিভিশনাল স্ট্রাকচারটা। আচ্ছা, সো আজকে দেখবো হচ্ছে আমরা কন্টেম্পোরারি ফর্ম অফ কি অর্গানাইজেশনাল স্ট্রাকচার, মানে বিভিন্ন টাইপের অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেখবো আর কি, এক কথায়। আচ্ছা, ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স অর্গানাইজেশন। ম্যাট্রিক্স অর্গানাইজেশন। আচ্ছা, ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা কি? ম্যাট্রিক্স অর্গানাইজেশন হচ্ছে সেই অর্গানাইজেশন যে অর্গানাইজেশনে ফাংশনাল স্ট্রাকচার এবং ডিভিশনাল স্ট্রাকচার দুইটারই কনসেপ্ট ইউজ করে করা হয়। মানে দুইটারই ইউজ করা হয়, দুইটারই কম্বিনেশন, এক কথায়। ঠিক আছে। ম্যাট্রিক্স অর্গানাইজেশন হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার এবং আপনার ডিভিশনাল স্ট্রাকচার দুইটারই কম্বিনেশন। কিভাবে হইতে পারে? আগে একটা আমরা এক্সাম্পল দেখি। ধরেন এটা হচ্ছে একটা মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির জন্য একটা হায়ারার্কি টাইপ। ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরেন যে আপনার সিইও আছে। ঠিক আছে। সিইওর আন্ডারে বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার, ডেভেলপমেন্ট ম্যানেজার এবং কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, এবং এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারের আন্ডারে কাজ করতেছে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট 1, বিজনেস অ্যানালিস্ট 2, বিজনেস অ্যানালিস্ট 3। আবার ডেভেলপমেন্ট ম্যানেজারের আন্ডারে কাজ করতেছে ডেভেলপার 1, ডেভেলপার 2, ডেভেলপার 3। কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারের আন্ডারে কাজ করতেছে টেস্টার 1, টেস্টার 2, টেস্টার 3। আচ্ছা, তো এই যে ধরেন এই যে আমরা ডিপার্টমেন্টালাইজেশনটা করলাম, ঠিক আছে, সিইও সিইও থেকে 3টা ডিপার্টমেন্টালাইজেশন হয়েছে। একটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট এবং তার আন্ডারে হচ্ছে 3জন বিজনেস অ্যানালিস্ট, আরেকজন হচ্ছে ডেভেলপমেন্ট ম্যানেজার, তার আন্ডারে 3জন ডেভেলপার, আরেকজন হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, তার আন্ডারে 3জন টেস্টার। আচ্ছা, এখন বলেন তো আমরা যে ডিপার্টমেন্টালাইজেশন এটা করলাম, এটা কোন টাইপের ডিপার্টমেন্টালাইজেশন করলাম? ফাংশনাল নাকি ডিভিশনাল? কোনটা? পারেন কেউ? স্যার এটা ডিভিশনাল। কেন ডিভিশনাল? স্যার এখানে প্রত্যেকটার আলাদা আছে। সিইও একটা, এটার একটা ডিভিশন, তারপরে হচ্ছে এটার ডিপার্টমেন্ট আলাদা, তারপরে হচ্ছে এই যে বিজনেস অ্যানালাইস্ট, এই যে এই মাঝখানের এদেরটা আলাদা একটা ডিভিশন, আর প্রোডাক্ট ম্যানেজারদের আলাদা একটা ডিভিশন। আচ্ছা, সো ধরেন বিজনেস অ্যানালিস্টদের নিয়ে আমি একটা ডিপার্টমেন্টালাইজেশন করলাম। ঠিক আছে। শুধুমাত্র তার মানে দেখেন আমাদের ফার্স্ট যে ডিপার্টমেন্টালাইজেশনটা হয়েছে, এখানে কে কে আছে? বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার, সে নিজেও একজন মানে বিজনেস অ্যানালিস্ট, এবং তার আন্ডারে একজন বিজনেস অ্যানালিস্ট
আরো একজন বিজনেস অ্যানালিস্ট, আরো একজন বিজনেস অ্যানালিস্ট। তো তার মানে কি সব একই টাইপের লোক একটা ডিপার্টমেন্টে না? জি সব স্যার। সো তাইলে এটা কি ফাংশনাল নাকি ডিভিশন? সব একটু আগে বললাম যে একই টাইপের লোক যদি একই ডিপার্টমেন্টে কাজ করে এটা কি হয়? ফাংশনাল। ঠিক আছে, ওটা হচ্ছে ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশন। বুঝতে পারছেন? ফাংশনাল, এই নাম শুনেই তো বোঝা যাচ্ছে ফাংশনাল মানে হচ্ছে তাদের ফাংশন একই থাকবে, তারা একই টাইপের ফাংশন পারফর্ম করবে। ঠিক আছে, সো তার মানে এই যে সিইও থেকে তিনটা ডিপার্টমেন্ট হলো, একটা হচ্ছে বিজনেস অ্যানালিস্টদের নিয়ে একটা ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজারদেরকে নিয়ে একটা ডিপার্টমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারদেরকে নিয়ে একটা ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো এটা কিন্তু ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশন হয়েছে। আচ্ছা, একই সাথে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, ধরেন সেটা হচ্ছে প্রোডাক্ট নাম্বার 1। ওকে, একই সাথে আপনার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট নাম্বার 1। আচ্ছা, সেই প্রোডাক্ট 1 এর ধরেন একজন প্রোডাক্ট ম্যানেজার থাকবে, আপনার আরো একটা প্রোডাক্ট হচ্ছে ধরেন প্রোডাক্ট 2, আরো একটা প্রোডাক্ট হচ্ছে আপনার প্রোডাক্ট 3। সো প্রোডাক্ট 2 এরও একজন প্রোডাক্ট ম্যানেজার থাকবে, প্রোডাক্ট 3 এরও একজন প্রোডাক্ট ম্যানেজার থাকবে। আচ্ছা, সো এখন আমরা কি দিয়ে করলাম ভাগটা বা ডিভিশনটা, কি দিয়ে করলাম বা ডিপার্টমেন্টালাইজেশনটা কি দিয়ে করলাম? প্রোডাক্টের উপরে বেস করে। আচ্ছা, প্রোডাক্টের উপরে বেস করে আমরা মানে ডিপার্টমেন্টালাইজেশনটা করলাম। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ম্যানেজার দিলাম আমরা। ঠিক আছে, এইটা কি টাইপের ডিভিশন, মানে এটা কি টাইপের ডিপার্টমেন্টালাইজেশন? ডিভিশনাল। এটা হচ্ছে ডিভিশনাল। ঠিক আছে, যখন আমরা কোনো একটা ইউনিক প্রোডাক্ট বা কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন এটার উপরে বেস করে ডিপার্টমেন্টালাইজেশন করি, সেটা হচ্ছে আপনার কি ডিভিশনাল ডিপার্টমেন্টালাইজেশন বা ডিভিশনাল স্ট্রাকচার উপরে বেস করে ডিপার্টমেন্টালাইজেশন। আচ্ছা, এখন দেখেন ম্যাট্রিক্স স্ট্রাকচারে যেটা হবে সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে প্রোডাক্ট 1। ঠিক আছে, প্রোডাক্ট 1 এর জন্য প্রোডাক্ট 1 ম্যানেজার আছে। ঠিক আছে, প্রোডাক্ট 1 এর জন্য প্রোডাক্ট 1 ম্যানেজার আছে, এবং এই প্রোডাক্ট 1 ম্যানেজারটা হয়েছে কিসের উপরে বেস করে? ডিভিশনাল স্ট্রাকচার উপরে বেস করে ডিপার্টমেন্টালাইজেশন হয়েছে। আবার দেখেন প্রোডাক্ট 1 এর জন্য কিন্তু বিজনেস অ্যানালিস্টও আছে, আবার প্রোডাক্ট 1 এর জন্য ডেভেলপারও আছে, প্রোডাক্ট 1 এর জন্য টেস্টারও আছে। ঠিক আছে, তো তার মানে কি প্রোডাক্ট 1 ম্যানেজার এই ডিভিশনটা ছিল হচ্ছে একটা ডিভিশনের উপরে বেস করে, আর আমরা যে এই প্রোডাক্ট 1 এর বিজনেস অ্যানালিস্টকে অ্যাসাইন করতেছি, ডেভেলপারকে অ্যাসাইন করতেছি, টেস্টারকে অ্যাসাইন করতেছি, এই ডিপার্টমেন্টালাইজেশন কিসের কিসের বেসিসে হয়েছিল? এটা হয়েছিল কিসের বেসিসে বলেন তো? ফাংশনাল। 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 তো তার মানে কি, তার মানে আমাদের ম্যাট্রিক্স অর্গানাইজেশনে ফাংশনাল এবং ডিভিশনাল দুই টাইপ, মানে দুইটারই আসলে কম্বিনেশন। ঠিক আছে, দুইটা যৌথভাবে ইউজ করা হয়। ঠিক আছে, আবার প্রোডাক্ট 2 এর কথা চিন্তা করেন, প্রোডাক্ট 2 এর একজন প্রোডাক্ট ম্যানেজার আছে। ঠিক আছে, সো প্রোডাক্টের উপরে বেস করে আমি ম্যানেজার দিছিলাম বা ভাগ করছিলাম, সো তার মানে সেটা হচ্ছে আমাদের ডিভিশনাল ছিল। আবার প্রোডাক্ট 2 এর জন্য আলাদা একজন বিজনেস অ্যানালিস্ট, একজন ডেভেলপার, একজন টেস্টার। ঠিক আছে, যেটা আসছে কই থেকে, যেটা আমাদের কোন স্ট্রাকচার থেকে আসছে, যেটা হচ্ছে আমাদের এই ফাংশনাল স্ট্রাকচার থেকে আসছে। ঠিক আছে, সো তার মানে এই প্রোডাক্ট 2 এ আমাদের একই সাথে আমাদের কি ফাংশনাল ডিপার্টমেন্টালাইজেশনও হয়েছে, ডিভিশনাল ডিপার্টমেন্টালাইজেশনও এরও কনসেপ্ট ইউজ করা হয়েছে। সো তার মানে এটা কি, এটা হচ্ছে দুইটার একটা কম্বিনেশন ইউজ করা হয়েছে। সো তার মানে এই টাইপ যে স্ট্রাকচার যে অর্গানাইজেশন গুলো ফলো করে সেগুলো হচ্ছে আপনার ম্যাট্রিক্স অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা, এখন ম্যাট্রিক্স অর্গানাইজেশনে আমরা কিছু বৈশিষ্ট্য দেখি, যেটা আপনাকে বললাম। দেখেন, instead of completely switching from a product-based structure, a company may use a matrix structure to balance the benefits of product-based and traditional functional structure. ঠিক আছে, সো আমরা প্রোডাক্ট বেজেও যাচ্ছি না, বা আমরা ফাংশনাল বেজেও যাচ্ছি না, অথবা আমরা ডিভিশনাল বেজেও যাচ্ছি না। আমরা দুইটার বেনিফিট ইউজ করে আর দুইটার কম্বিনেশনে একটা নতুন একটা টাইপ ইউজ, মানে দুইটার কম্বাইন যে বেনিফিটটা সেটা আমরা নেওয়ার জন্য এই মিক্সড স্ট্রাকচারটা ফলো করতেছি। এটাই হচ্ছে আপনার ম্যাট্রিক্স অর্গানাইজেশন। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন প্রোডাক্ট ম্যানেজার্স হ্যাভ কন্ট্রোল ওভার প্রোডাক্ট রিলেটেড ম্যাটার্স। ঠিক আছে, while department managers have authority over
ম্যাটার্স রিলেটেড টু কোম্পানি পলিসি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে আপনি যদি এই প্রোডাক্ট ম্যানেজারের কথা চিন্তা করেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ওয়ানের জন্য। প্রোডাক্ট ওয়ানের জন্য আমাদের হচ্ছে প্রোডাক্ট ওয়ান ম্যানেজার। আচ্ছা, তো এই প্রোডাক্ট ওয়ানের উপরে প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের কি একদম ফুল অথরিটি আছে না? ফুল অথরিটি আছে। কারণ কি, প্রোডাক্ট ওয়ান এর ম্যানেজার তো, এই প্রোডাক্ট ওয়ান এর ম্যানেজার তো আমাদের এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজার, তাই না? সো তার মানে কি, তার আসলে এই প্রোডাক্টের উপর ফুল অথরিটি আছে। আবার তার মানে কি, এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজার শুধুমাত্র একটা প্রোডাক্টের উপরেই অথরিটি আছে। বাট আপনি যদি এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারের কথা চিন্তা করেন, তার আসলে কোন কোন প্রোডাক্টের উপরে অথরিটি আছে বলেন তো? যদি আপনি এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারের কথা চিন্তা করেন, তার কোন কোন প্রোডাক্টের উপরে অথরিটি আছে, বা সে কোন কোন প্রোডাক্টের সাথে রিলেটেড, এক কথায় বলেন। এটা আমাদের প্রোডাক্ট টু, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট থ্রি, বলেন তো। তো সে 1 2 3 সবগুলো হ্যাঁ, ওয়ান টু থ্রি সবগুলাই। কারণ কি, কারণ হচ্ছে বিজনেস অ্যানালিস্ট ওয়ান যে, সে প্রোডাক্ট ওয়ান এর সাথে রিলেটেড, ঠিক আছে। বিজনেস অ্যানালিস্ট টু যে, সে প্রোডাক্ট টু এর সাথে রিলেটেড, ঠিক আছে। বিজনেস অ্যানালিস্ট থ্রি যে, সে প্রোডাক্ট থ্রি এর সাথে রিলেটেড, ঠিক আছে। বাট এই তিনজন আলাদা আলাদা বিজনেস অ্যানালিস্টের বস কে? তিনজন আলাদা আলাদা বিজনেস অ্যানালিস্ট বস হচ্ছে এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার। সো তার মানে এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার হচ্ছে সবকিছুর সাথেই রিলেটেড, সবগুলো প্রোডাক্টের সাথে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ম্যাট্রিক্স স্ট্রাকচারে, যদি মানে ম্যাট্রিক্স স্ট্রাকচারটা মেইনলি ইউজ করা হয় যদি আপনি আপনার কোম্পানিতে ডাইনামিজম নিয়ে আসতে চান, ঠিক আছে। যদি ডাইনামিজম নিয়ে আসতে, বা এক কথায় তড়িৎ গতিতে কিছু করতে চান, বা এক্সেলারেট করতে চান কোম্পানির প্রোগ্রেস, সেই ক্ষেত্রে আপনি ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে দেখেন, রিসার্চ shows the matrix structure increases the frequency of informal and formal communication within the organization. আচ্ছা, সো কিভাবে কমিউনিকেশনটা বৃদ্ধি পাচ্ছে দেখেন। যে বিজনেস অ্যানালিস্ট এটা করা হয়েছিল কিসের বেসিসে? ফাংশনাল স্ট্রাকচার, মানে ফাংশনাল স্ট্রাকচারের বেসিসে ডিপার্টমেন্টালাইজেশন করা হয়েছিল, সেই বিজনেস অ্যানালিস্টকে ভাগ করা হয়েছিল। আর প্রোডাক্ট ম্যানেজার কাকে, কিসের বেসিসে? ডিভিশনাল স্ট্রাকচারের বেসিসে। সো এখন দেখেন, যখন এই প্রোডাক্ট ওয়ান নিয়ে কাজ করবে, যখন এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজার এবং বিজনেস অ্যানালিস্ট দুইজনই কাজ করবে, তখন কিন্তু তাদের মধ্যে কি কমিউনিকেশনটা কি বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? প্রোডাক্ট ওয়ান ম্যানেজার কি, মানে প্রোডাক্ট ওয়ান ম্যানেজার কিসের বেসিসে আসছিল? যদি আমরা এই ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা ফলো না করতাম, তাহলে কি প্রোডাক্ট ওয়ান ম্যানেজার শুধুমাত্র তার আলাদা নিজের প্রোডাক্ট নিয়েই থাকতো, ঠিক আছে। বাট যখন আমরা ম্যাট্রিক্স অর্গানাইজেশন ইউজ করতেছি, এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে কিন্তু এই বিজনেস অ্যানালিস্টের কমিউনিকেশনটা বৃদ্ধি পাচ্ছে, বা এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে কিন্তু এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারের কি কমিউনিকেশনটা বৃদ্ধি পাচ্ছে। আবার প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে কিন্তু ডেভেলপমেন্ট ম্যানেজারেরও কি কমিউনিকেশন, বা ইনফর্মাল কমিউনিকেশন কি বৃদ্ধি পাচ্ছে। প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারের ফর্মাল বা ইনফর্মাল বৃদ্ধি পাচ্ছে কমিউনিকেশন। প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে ডেভেলপের ভালো কথাবার্তা হচ্ছে, প্রোডাক্ট ওয়ান ম্যানেজারের সাথে টেস্টারেরও কথাবার্তা হচ্ছে। কারণ কি, তারা সবাই এই প্রোডাক্ট ওয়ান এর সাথে রিলেটেড, ঠিক আছে। তারা সবাই প্রোডাক্ট ওয়ান এর সাথে রিলেটেড, তো এই জন্য তাদের মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনটা কি বেড়ে যাচ্ছে। বাট এইখানে একটা সমস্যা আছে আর কি, ঠিক আছে। এই ম্যাট্রিক্স অর্গানাইজেশন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ধরেন এটা ছিল আমাদের প্রোডাক্ট ওয়ান, ঠিক আছে। সো প্রোডাক্ট ওয়ানে ধরেন নাদিয়া আক্তার কাজ করে, ঠিক আছে। প্রোডাক্ট ওয়ানের একজন ফিল্ড লেভেলের ওয়ার্কার হচ্ছে নাদিয়া আক্তার, ঠিক আছে। আচ্ছা, সো তার মানে একটা, এখন বলেন যে নাদিয়া আক্তারের বস কে কে? নাদিয়া আক্তার যদি প্রোডাক্ট ওয়ান নিয়ে কাজ করে, তাহলে প্রোডাক্ট ওয়ান ম্যানেজার কি নাদিয়া আক্তারের বস? অবশ্যই বস। এট দ্য সেম টাইম এই বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার, সেও তো নাদিয়া আক্তারের বস, বস না? বস কি না? কি মনে হয়? জি স্যার। সো দুইজনই কি নাদিয়া আক্তারের বস?
সো দুইজনে যদি নাদিয়া আক্তারের বস, এখন ধরেন প্রোডাক্ট ওয়ান ম্যানেজার নাদিয়া আক্তারকে বললেন আগামীকাল 11টার সময় আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে। আবার বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারও ধরেন নাদিয়া আক্তারকে বললেন যে আগামীকাল 11টার সময় আমার সাথে দেখা করবেন। এখন নাদিয়া আক্তার কার সাথে দেখা করবে, কার কথা শুনবে? দুইজনই তো ম্যানেজার। সবার আগে সে হচ্ছে এই যে বিজনেস অ্যানালিস্টের সাথে কথা বলবে না স্যার? কেন প্রোডাক্ট ওয়ান যে হচ্ছে কেন বিজনেস অ্যানালিস্টের সাথে কথা বলবে? সেও তো ম্যানেজার, আর এও তো আমাদের প্রোডাক্ট ম্যানেজার। সিনিয়র কারণ যে বেশি। সিনিয়র এখানে তো কোথাও বলা হয় নাই যে বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার হচ্ছে সিনিয়র। আচ্ছা, এটা একটা দুজনকে সমস্যা। একসাথে ডেকে কথা বলবো। এটা তো সমস্যা সম্ভব না। So, এটা একটা সমস্যা, ঠিক আছে। এখন নাদিয়া আক্তার যদি বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারকে রিপোর্ট করে, এদিকে প্রোডাক্ট ম্যানেজার কিন্তু আমার সেন্টি খেয়ে বসে থাকবে, আমাকে পাত্তাই দিল না। আমি প্রোডাক্ট ম্যানেজার, আমাকে পাত্তা দিল না। আবার নাদিয়া সাহেব যদি এই প্রোডাক্ট ওয়ান ম্যানেজারকে রিপোর্ট করে, বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার আবার সেন্টি খেয়ে বসে থাকবে, বা তার মধ্যে একটা কি, তার মধ্যে কি একটা অ্যারোগেন্স বা একটা মানে মনোক্ষুণ্ণ হবে আর কি, বা রাগও হইতে পারে যে কি আমি বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার, সে আমাকে রিপোর্ট না করে সে প্রোডাক্ট ওয়ান ম্যানেজারকে রিপোর্ট করছে। সো এটা একটা সমস্যা ম্যাট্রিক্স অর্গানাইজেশনে, ঠিক আছে। এই যে দেখেন, এই জন্য বলা হচ্ছে, সরি, because multiple managers are in charge of guiding the behaviors of each employee, there may be struggles or tough words among the manager, ঠিক আছে। ম্যানেজারদের মধ্যে সমস্যা হইতে পারে, আবার এমপ্লয়ীদের মধ্যেও সমস্যা হইতে পারে। কিভাবে সমস্যা হইতে পারে? ধরেন যে প্রোডাক্ট ওয়ানের সাথে কাজ করতেছে এই প্রোডাক্ট ওয়ানের সাথে কাজ করতেছে ধরেন রহিম সাহেব, করিম সাহেব, জসিম সাহেব, রুবেল সাহেব, ঠিক আছে, বাপ্পারাজ সাহেব, ঠিক আছে। এই পাঁচজন ধরেন কাজ করতেছে। এখন এক এক মানুষের এক এক রকম, মানে এক এক মানুষের এক একজনকে ভালো লাগে, ঠিক আছে। এই ধরেন রহিম সাহেব, করিম সাহেব আর জসিম সাহেব হচ্ছে তাদের বিজনেস অ্যানালিস্ট ম্যানেজারকে খুব লাইক করে, ঠিক আছে। বা বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার যেটা বলে তারা সবসময় সেটা করার চেষ্টা করে। বরং অপরদিকে ধরেন রুবেল সাহেব আর বাপ্পারাজ সাহেব কি প্রোডাক্ট ওয়ান ম্যানেজারকে খুব পছন্দ করে, ঠিক আছে, বা তাদের প্রোডাক্ট ম্যানেজারকে অনেক বেশি লাইক করে। এখন ধরেন বিজনেস মানে অ্যানালিস্ট ম্যানেজার একটা কাজ করতে বললো, প্রোডাক্ট ম্যানেজার অন্যটা করতে বললো। এখন এরা দুই পার্টি দুইজনকে পছন্দ করে। এই পার্টি ধরেন আওয়ামী লীগ, এই পার্টি ধরেন বিএনপি, ঠিক আছে। এখন দুইজন দুই পার্টিকে পছন্দ করে, এখন কি দুইজনের মধ্যে যুদ্ধ হয়ে যাবে। এরা বলবে যে না, বিজনেস অ্যানালিস্ট ম্যানেজার যেটা বলছে আমরা সেটাই করবো। এই রুবেল সাহেব আর বাপ্পারাজ সাহেব বলবে যে না, আমাদের প্রোডাক্ট ম্যানেজার যেটা বলছে আমরা সেটা আগে করবো, বা সেটার প্রায়োরিটি বেশি, ঠিক আছে। এটাও একটা প্রবলেম, মানে এমপ্লয়ীদের মধ্যেও ঝামেলা হইতে পারে, ঠিক আছে। এই মিক্সড স্ট্রাকচারটা ফলো করার জন্য এমপ্লয়ীদের মধ্যেও ঝামেলা হইতে পারে, ম্যানেজারদের মধ্যেও ঝামেলা হইতে পারে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আপনার বাউন্ডারি লেস অর্গানাইজেশন। বাউন্ডারি লেস মানে কি? যার কোনো বাউন্ডারি থাকবে না, যার কোনো সীমানা নাই, চোখ যেদিকে যাবে চলে যাবে, ঠিক আছে। সো তার মানে কি কোনো বাউন্ডারি থাকবে না। তো কিসের বাউন্ডারি থাকবে না? অর্গানাইজেশনের মধ্যে কিসের বাউন্ডারি থাকবে না? অর্গানাইজেশনের মধ্যে মধ্যে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের মধ্যে বাউন্ডারি থাকবে না। ডিপার্টমেন্ট সাথে ডিপার্টমেন্টের বাউন্ডারি বলতে, ধরেন আপনি ডেভেলপার একটা সফটওয়্যার কোম্পানিতে, আপনি ডেভেলপার ডিপার্টমেন্টের মানে কাজ করেন, আর আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে টেস্টার ডিপার্টমেন্ট। আচ্ছা, সো এখন মনে করেন যে ডেভেলপাররা যদি একদম নিজেদের মতো কাজ করে, কারোর সাথে কথা বলা নেই, কোনো কোনো টেস্টারের সাথে কোনো কথা বলা নেই, তারা একদম নিজেরা নিজেদের মতো কাজ করে। আবার একটা সেম টাইম এই টেস্টার যে ডিপার্টমেন্টটা, ঠিক আছে, টেস্টিং যে ডিপার্টমেন্টটা, তারা যদি নিজেরা নিজেদের মতো কাজ করে, ঠিক আছে, এটাও তো একটা সমস্যা। সমস্যা না? সমস্যাই তো। দুইটা গ্রুপের সাথে মানে Yes, sir. এদের সাথে এদের কমিউনিকেট করতে হবে, ঠিক আছে। সো বাউন্ডারিলেস অর্গানাইজেশনে এটাই বেশি হয়, ঠিক আছে। যে এই যে ডিপার্টমেন্ট গুলো থাকবে সেই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে কোনো বাউন্ডারি থাকবে না। তারা একজন আর একজনকে কোঅর্ডিনেট করবে, একটা ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টকে কোঅর্ডিনেট করবে, কোঅপারেট করবে, হেল্প করবে, ঠিক আছে। কোন জোশের মতো? তুমি তোমার মতো আমি আমার মতো করলে হবে না, ঠিক আছে। এই বাউন্ডারিটা
রাখা যাবে না, মানে যেই অর্গানাইজেশনে এরকম বাউন্ডারিটা থাকে না, সেটাই হচ্ছে আপনার বাউন্ডারিলেস অর্গানাইজেশন। আবার যেই অর্গানাইজেশনটা আসলে তার এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপরেও অনেক বেশি ডিপেন্ডেন্ট, সেটাও আসলে বাউন্ডারিলেস অর্গানাইজেশনের একটা বৈশিষ্ট্য। এক্সটার্নাল অর্গানাইজেশন বলতে, ধরেন আপনি নিজে একটা কোম্পানি, বাট আপনার যাবতীয় কাজ করার জন্য অন্যান্য কোম্পানি বা অন্যান্য অর্গানাইজেশনেরও হেল্প নিতে হয় আপনার কোম্পানির বাইরে, ঠিক আছে? সো বাউন্ডারিলেস হইতে হলে এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে নিজের নিজের অর্গানাইজেশনের যে ডিপার্টমেন্ট গুলা, সেগুলোর মধ্যে কোনো বাউন্ডারি রাখা যাবে না, এবং বাইরের যে এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, সেটার সাথেও বাউন্ডারি রাখা যাবে না। বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে অন্যান্য কোম্পানি বা অন্যান্য অর্গানাইজেশনের সাথেও আপনি সম্পৃক্ত বা হেল্প নিবেন বা তাদের সাথে কোঅপারেট করে চলবেন, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন বেসিক্যালি দুই ধরনের বাউন্ডারিলেস অর্গানাইজেশন এক্সিস্ট করে। ফার্স্টটা হচ্ছে আপনার মডিউলার অর্গানাইজেশন। মডিউলার অর্গানাইজেশন, সো মডিউলার অর্গানাইজেশনে কি হয়, ধরেন আপনি হচ্ছে অনেক বড় লোক, ঠিক আছে, ধনী ব্যক্তি, আপনি পেপসি কোম্পানির মালিক, ঠিক আছে, পেপসি কোম্পানির মালিক। আচ্ছা, সো এখন আপনার মেইন স্ট্রেংথ কোনটা, বা আপনার মেইন মেইন প্রোডাক্ট কোনটা? আপনার মেইন প্রোডাক্ট হচ্ছে ওই কালো রঙের লিকুইডটা, তাই না? ওইটাই আপনার টার্গেট। কি আপনার টার্গেট হচ্ছে ওই কালো রঙের লিকুইডটা ভালোভাবে বানানো, ঠিক আছে, কালো রঙের লিকুইডটা ভালোভাবে বানানো। কারণ কি, ওইটাই তো পাবলিক খাবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, সো ধরেন আপনি হচ্ছে আপনার লিকুইডটা আপনার কোম্পানিতে বানান বা আপনার অর্গানাইজেশনে বানান, বাট ধরেন আপনার যে বোতলগুলা, ঠিক আছে, আপনার যে বোতলগুলা বা আপনার যে বোতলের যে ক্যাপটা সেইটা, আবার ধরেন আপনার ওই বোতলের গায়ে যে স্টিকারটা মারে ওইটা, এইগুলা ধরেন আপনি অন্য অন্য কোম্পানির উপরে নির্ভরশীল, ঠিক আছে? আপনি ধরেন ওই বোতলগুলাও বানান না, আপনি বোতলের ক্যাপটাও বানান না, প্লাস ওই গায়ে যে স্টিকারটা মারে ওইটাও আপনার কোম্পানিতে করা হয় না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র লিকুইডটা বানানো, ঠিক আছে? তো তার মানে কি, আপনি বাইরের অন্য একটা থার্ড পার্টি বা অন্য একটা পার্টির কাছে, মানে পার্টির উপর নির্ভরশীল, ঠিক আছে? তাদের কাছ থেকে ধরেন আপনি বোতল নিচ্ছেন বা তাদের কাছ থেকে ক্যাপ নিচ্ছেন বা তাদের কাছ থেকে স্টিকার লাগাই নিচ্ছেন, ঠিক আছে? তো তার মানে কি, যেই কাজটা আপনার কম ইম্পর্টেন্ট বা যেটা আপনার মেইন টার্গেট না, ঠিক আছে, আপনার মেইন টার্গেট হচ্ছে লিকুইডটা বানানো এবং এটার কোয়ালিটি মেনটেন করা, বাট যেগুলো নন এসেনশিয়াল ফাংশন, বোতল বানানো, ক্যাপ বানানো, স্টিকার মারা, এগুলো তো এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো আপনি কোনো একটা থার্ড পার্টিকে দিয়ে বা অন্য একটা পার্টিকে দিয়ে আউটসোর্স করে নিচ্ছেন, ঠিক আছে? এই টাইপের অর্গানাইজেশনকে বলা হয় হচ্ছে আপনার মডিউলার অর্গানাইজেশন, ঠিক আছে? অল নন এসেনশিয়াল ফাংশনস আর আউটসোর্সড, মানে যেগুলো আপনার অর্গানাইজেশনের জন্য নন এসেনশিয়াল, আপনার তো বোতল বানানো, বোতলের ক্যাপ বানানো, স্টিকার লাগানো, এগুলো এসেনশিয়াল ফাংশন, ঠিক আছে? এগুলো আপনি বাইরের পার্টির কাছ থেকে করাই নেবেন, ঠিক আছে? বাট আপনার যেটা মেইন কাজ, যেটা এসেনশিয়াল ফাংশন, এই যে কালো রঙের লিকুইডটা বানানো কেমিক্যাল টেমিক্যাল দিয়ে, চিনি দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার কি এসেনশিয়াল ফাংশন, এবং সেটা আপনার অর্গানাইজেশনের ভিতরে করতে হবে, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স। স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্সটা কি? সিমিলার টু আ জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে, সিমিলার টু আ জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার কি বলেন তো? ভেঞ্চার কি? ভেঞ্চার মানে হচ্ছে কি, কোনো একটা রিস্ক নিয়ে কোনো একটা যাত্রা শুরু করা, যাত্রা মানে একটা রিস্কি বিজনেস, মানে রিস্কি জার্নি এক কথায়, ঠিক আছে? এটা হচ্ছে ভেঞ্চার। আচ্ছা, সো আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে একবারে বুঝে যাবে স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্সটা কি। সেটা হচ্ছে ধরেন এই যে কে, ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব হচ্ছে পেপসি কোম্পানির মালিক, আর মার্জান নাহার, ঠিক আছে, মার্জান নাহার বিএফসি চিনেন? বিএফসি, বিএফসি মালিক, ঠিক আছে? সো কি বললাম, ইব্রাহিম সাহেব হচ্ছে পেপসি কোম্পানির মালিক, আর মার্জান নাহার হচ্ছে বিএফসি মালিক। বিএফসি কি বলেন তো? বিএফসি কোনটা? বিএফসি তে জান বেস্ট না? ফ্রাইড জান নাই? খান নাই জি বিএফসি স্যার তে? তো ওরা কি বিক্রি করে? চিকেন ফ্রাই, মানে চিকেন টাইপ। জি স্যার
ঠিক আছে? আচ্ছা, সো ধরেন ইব্রাহিম সাহেব পেপসি কোম্পানির মালিক এবং মারজান সাহেব হচ্ছে, মারজান ম্যাডাম, ঠিক আছে, বিএফসি কোম্পানির মালিক। আচ্ছা, এখন ধরেন যে ইব্রাহিম সাহেবের পেপসি কোম্পানির বিজনেস ভালো হচ্ছে না, তার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না, ঠিক আছে, পেপসি ঠিকঠাক সেল হচ্ছে না। আবার ধরেন এই মারজান ম্যাডামের যে বিএফসির যে চিকেন, ওইগুলোও সেল হচ্ছে না, ঠিক আছে। তো আলটিমেটলি দুইজনে কারো কোনো কিছুই মানে সেল হচ্ছে না, বা কেউই ঠিকঠাক প্রফিট করতে পারতেছে না। আচ্ছা, এখন ইব্রাহিম সাহেব মারজান সাহেবকে বললেন, দোস্ত দুইজনই যেহেতু লস খাচ্ছি, চলো আমরা একটা কম্বো প্যাকেজ বানাই। কম্বো প্যাকেজ বলতে যে তোর বিএফসির 3টা ফ্রাইড চিকেন এবং আমার এক এক বোতল কোক, এইটা দিয়ে আমরা একটা কম্বো প্যাকেজ বানাই। এবং এই কম্বো প্যাকেজটা যদি ইন্ডিভিজুয়ালি সেল করা হতো, যে পেপসি আলাদা, বিএফসি 3টা চিকেন আলাদা, যদি ইন্ডিভিজুয়ালি সেল করা হতো 300 টাকায়, আমরা এই কম্বো প্যাকেজটা চলো একসাথে মিলে 200 টাকায় সেল করি। দেখছেন তো অবশ্যই, এরকম দেখেন নাই? দেখার কথা। Yes, sir. তো আমরা এই কম্বো প্যাকেজটা 200 টাকায় সেল করি। তো তাইলে লাভটা কি? লাভটা হচ্ছে যে 300 টাকা যেটা আপনি আলাদা আলাদা ভাবে কিনলে 300 টাকায় কিনতে হইতো, সেটা যদি আপনি 200 টাকায় কম্বো প্যাকেজ হিসেবে সেল করেন, তাহলে অনেক বেশি প্রোডাক্ট সেল হবে এবং আলটিমেটলি লাভ কি? দুই পার্টিরই লাভ, ইব্রাহিমেরও লাভ, মার্জানেরও লাভ, ঠিক আছে, দুই পার্টিরই লাভ হবে। এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অ্যালিয়ান্সেস। দেখেন, পার্টনারশিপ করতে হবে দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর বোথ পার্টিস, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অ্যালিয়ান্সেস। আচ্ছা, এবার হচ্ছে লার্নিং অর্গানাইজেশন। লার্নিং অর্গানাইজেশন কোনগুলা? এক্সপেরিমেন্টিং, লার্নিং নিউ থিংস, ঠিক আছে। সো যেই অর্গানাইজেশন গুলা প্রতিদিন নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করবে এবং সেইখান থেকে শিখবে, এবং সেই যেটা শিখছে বা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার হলো এক্সপেরিমেন্ট করে, সেটা কাজে লাগাবে, ঠিক আছে, সেইগুলাই হচ্ছে আপনার লার্নিং অর্গানাইজেশন, ঠিক আছে। তো সবসময় কি ওই যে বলে তো, আমাদের মোটিভেশনাল স্পিকাররা বলে যে সবসময় হেরে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, এক্সপিরিয়েন্স ম্যাটার্স, ঠিক আছে। আপনি হেরে গেলেন মানে আপনি একদম শেষ হয়ে গেলেন তা না। ওই যে হেরে গেলেন, ওইখান থেকে আপনি শিক্ষা পাইলেন, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হইলো, ঠিক আছে। সো লার্নিং অর্গানাইজেশন গুলো বেসিক্যালি এই থিম বা এই মোটিভেশনের বেসিসে কাজ করে, ঠিক আছে। তারা প্রতিদিন নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করে, সেটা সাকসেসফুল হইতে পারে বা সেটা একটা ফেইলার হইতে পারে, বাট সেইখান থেকে যদি তারা ফেইলার হয়, মানে যদি ফেইলার আসে সেখান থেকে, ঠিক আছে, বা তারা যদি ফেইল করে, সেখান থেকে তারা কি এক্সপিরিয়েন্স গ্যাদার করে, আর না হলে যদি সাকসেসফুল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট লার্নিং অর্গানাইজেশন গুলো প্রতিদিনই নতুন নতুন কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি হয় স্টার্ট আপ কোম্পানিগুলোতে, ঠিক আছে, স্টার্ট আপ কোম্পানিতে এটা সবচেয়ে বেশি হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যে সবসময় আপনার ফেইলার থেকে লার্ন করবেন, ব্যাপারটা এরকম না। আপনার যারা কম্পিটিটর মার্কেটে, তাদের ফেইলার থেকেও আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারেন, ঠিক আছে। লার্নিং অর্গানাইজেশনস আর অলসো গুড অ্যাট লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স দেয়ার ওন অর এ কম্পিটিটর, ঠিক আছে। সো তারা তাদের নিজের ফেইলার থেকেও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে বা শিক্ষা নিতে পারে, তারা তাদের কম্পিটিটরের, ঠিক আছে, কম্পিটিটরের ফেইলার থেকে বা কম্পিটিটরের মানে কোন একটা এক্সপিরিয়েন্স থেকে তারা শিক্ষা নিতে পারে। বোঝা গেছে? লার্নিং অর্গানাইজেশন কঠিন কিছু না, এটাই তো সহজ। আচ্ছা, মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, জয়েন দেন, জয়েন। আচ্ছা, জয়েন দেন। সেম লিংকে সবাই জয়েন দিন।